সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। কুমিল্লায় পুলিশের বাধা, টিয়ার শেল নিক্ষেপ। 10 দিনের ব্যবধানে চিকন ও মোটা চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাধারণ ও খেটে খাওয়া মানুষ বিপাকে। একদিন কমার পর 61টি পয়েন্টে বাড়ছে বিভিন্ন নদীর পানি। সার্বিক বন্যা পরিস্থিতির ফের অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এবারে বিস্তারিত সংবাদ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মহাসড়কে সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়েছে। বিকেল 3:30 থেকে 3:30 পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। চট্টগ্রামে টাইগার পাসে অবস্থান নেওয়ার চেষ্টাকালে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়কে আজও অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের খবর জানিয়েছেন প্রতিনিধি সৈয়দ হাসিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলমান যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে, আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। যদিও তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে মহাসড়কে অবস্থান না নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা ছিল এবং তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটক তারা ধাক্কা দিয়ে সরিয়ে এবং পুলিশের সাথে তারা তাদের যে কোনো বিষয় দাবি এবং তাদের এই অনুরোধ উপেক্ষা করে তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়েছেন। তারা মহাসড়ক অবস্থান নিয়ে তাদের যেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে কোনো মূল্যেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কোটা সংস্কারের দাবিতে মহাসড়কে অবস্থান করবেন এবং তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। 10 দিনের ব্যবধানে চালের বাজারে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। কি কারণে চালের বাজার এই ভরা মৌসুমে বেড়েছে তার সঠিক কারণ জানাতে পারেনি বিক্রেতারা। দিনাজপুরের বাজারে 28, স্বর্ণা, চম্পা, কাঠালি ও 29 সহ সব ধরনের চালের প্রকারভেদে কেজিতে দাম 4 থেকে 5 টাকা বেড়েছে। তবে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দুষছেন মিল মালিকদেরকে। তবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শহীদুর রহমান পাটোয়ারি মোহন জানালেন, সবজির দাম কেজিতে 20 টাকার উপরে বাড়লে চালের দাম বাড়াটা স্বাভাবিক। এর সময় বান বন্যা বৃষ্টি ছিল না, মানুষ সুবিধা মতো ধানটা তুলে নিছে। আর এই সুযোগে অটো মিলাররা খুব সস্তা দামে এবার ধান কিনছে। পর্যাপ্ত পরিমাণে ধান মিলারদের কাছে আছে, কারণ মিলাররাই এর সম্পূর্ণ কাজটি করে। ভরা মৌসুম, ধানের মৌসুম, এই সময় আসলে চাউলের দাম বাড়া অযৌক্তিক। 10 কোটি টাকাও যদি ইনভেস্ট করি, 14.5% ব্যাংক লোন নিয়ে আমি আমার ধান চালের বাজার বাড়লে আমি আমার সক্ষমতার জায়গাটা হারিয়ে ফেলতেছি। কুষ্টিয়া থেকে চালের বাজারের সবশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি তাশরিক সঞ্চয়। চালের এমনিতেই যা বাজার মূল্য, তাতে কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। এর মধ্যে দিয়ে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এসে আবার চালের প্রকারভেদে কেজি প্রতি 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে মূল্য, তাতে অসন্তোষ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। চালের উৎপাদক অর্থাৎ মিল মালিক পর্যায়ে আমরা খবর নিয়ে দেখেছি, তারা বলছেন যে ধানের মূল্য বৃদ্ধির কারণে চালের মূল্য তাদের বাড়াতে হচ্ছে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে আবার অভিযোগ রয়েছে এই মিল মালিক এবং ধানের ব্যবসায়ীদের মধ্যে একটা সুনির্দিষ্ট সিন্ডিকেট রয়েছে, তারা ইচ্ছা করলেই চালের দাম বৃদ্ধি এবং কমাতে পারছে।
শিক্ষকদের ক্ষেত্রে পেনশন স্কিম প্রত্যয় বাতিল, সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে টানা 11 দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা জানান, মর্যাদার লড়াইয়ের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘরে ফিরবেন না। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা জানান। শিক্ষকদের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের অন্তত 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন নদীর পানি 61টি পয়েন্টে বাড়ছে, আর 9টি নদীর পানি 19টি পয়েন্টে বিপদ সীমার উপরে আছে। নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী। গত 9 দিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। নিয়ে পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে, খামখুড়া নেই, বাস টাস নেই, কি দেওয়া জায়গায় লোক অনেক যে কোনখানে যা পারি। খুব ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে, এরকম অবস্থায় চলতেছে। গাইবান্ধায়ও বাড়ছে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 2 দিন কমলেও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়ছে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5টি উপজেলার 34টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় 6,500 হেক্টর জমির ফসল ও 37টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রান্না বান্না, খাওয়া দাওয়া, পানি খুব কষ্টের ভিতরে আছে। এখন পানি কমলে বড়, তাও আমরা কষ্টের ভিতরে আছি। বাড়ি খায়া খায়া নদীর কাছারগুলো আরো ভেঙে গেছে। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে এবং 16ঘর পয়েন্টে 34 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি প্রবেশ করছে জেলার নিম্নাঞ্চলে। হাওড়ে এখন যেহেতু পানি কিছুদিন ধরে পানি নেমে যাচ্ছিল এবং গত 2 দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে, তবে যেহেতু এখনো পানিগুলো হাওড়ে প্রবেশ করছে, তবে খুব বেশি হাওড় এখন পানিতে টইটম্বুর। তবে যদি উদাহরণে যদি বৃষ্টিপাত বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি গত 24 ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা, ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি 61টি পয়েন্টে বাড়ছে। 9টি নদীর পানি 19টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সুনামগঞ্জ, গাইবান্ধা ও রাজবাড়ী থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মীরা। আরো কয়েকদিন এভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত সুনামগঞ্জে অব্যাহত থাকবে। তো এই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সুরমা নদী এবং অন্যান্য নদীর তীরবর্তী যেসব বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু পড়েছেন সীমাহীন বিপাকে। তাদের দুর্ভোগ কমছে না, বরঞ্চ দিন দিন বাড়ছেই। এইভাবে তারা পরপর 3 বার পানি বৃদ্ধির ফলে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আবার পানি কমেছে, আবার বাড়িতে ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে বাড়িটি মেরামত করার জন্য যখনই প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় আবারও 3য় দফা বন্যার মুখোমুখি তারা হতে চলেছেন। গাইবান্ধার ঘাঘট নদী, ব্রহ্মপুত্র নদী, ফুলছড়িতে যমুনা নদী, নদীর পানি এখন কয়েকদিন থেকে কমলেও, কয়েকদিন থেকে একটু একটু করে কমলেও আবার নতুন করে আজ পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে ওই সব অঞ্চল। নতুন করে ভাঙন দেখা দিয়েছে যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল
এবং চরাঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে। রাজবাড়ীতে গত 2 দিন ধরে পদ্মা নদীর পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে, তবে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে নিচু এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিচু এলাকায় যেসব বসতি রয়েছে, ফসলি জমি রয়েছে, সেসব কিন্তু এখনও তলিয়ে আছে এবং এই কারণে কিন্তু তারা নানা দুর্ভোগে বসবাস করছেন। বাড়ির আঙিনার চারপাশে পানি থাকার কারণে তারা নৌকায় চলাচল করতে হচ্ছে এবং দূষিত পানি এবং পানিবাহিত রোগের কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে, হাত পায়ে তাদের ঘা দেখা দিয়েছে এবং এসব কারণে কিন্তু হসপিটালগুলোতে কিন্তু রোগের সংখ্যাও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যদি ভারী বৃষ্টির পরিমাণ কমে যায় তবে পদ্মা নদীর পানি কমে আসবে এবং পানি কমে গেলেই কিন্তু এসব বাড়ির আঙিনার চারপাশ থেকে পানি নেমে গিয়ে তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সেই সাথে দক্ষিণাঞ্চলের নদী ও জমিতে লবণাক্ততা বাড়ায় বিরূপ পরিবেশের ফলে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। বনে কমছে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু গাছ। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এই বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। সুন্দরী, পশুর, গেওয়া ও গরান সহ 350 প্রজাতির গাছ রয়েছে এই বনে। রয়েছে প্রায় 375 প্রজাতির বন্য প্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এর বৈশিষ্ট্য হারাচ্ছে। বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী 2012 সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল 9.3 থেকে 18.8 পিপিটি। 1 দশকের ব্যবধানে 2022 সালে লবণাক্ততার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে 12.8 থেকে 24.5 পিপিটি। আর মাটিতে লবণাক্ততা 6.9 থেকে বেড়ে হয়েছে 12 পিপিটি। ফলে অঞ্চলভেদে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে। আমাদের স্যালাইনের জন্য শিফটটা চেঞ্জ হচ্ছে, যেমন আমাদের একটু উপরের দিকে উঠে আসতেছে এবং মডারেট স্যালাইনটা এখন আগে স্ট্রং হয়ে যাচ্ছে এবং স্ট্রংয়ের স্যালাইনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে একটা ওভারঅল ভেজিটেশন একটু চেঞ্জ আসতেছে। সুন্দরবনে এখন গেওয়ার আধিক্য বেড়ে যাচ্ছে, গরানের আধিক্য বেড়ে যাচ্ছে। 70%-এর উপরে এখন আমরা গেওয়া পাচ্ছি এবং তারপরে গরান পাচ্ছি, সুন্দরী সংখ্যা কমে যাচ্ছে। সুন্দরবনে লবণাক্ততা বৃদ্ধির এই প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে, যা প্রাণীকুলের উপর ফেলছে নেতিবাচক প্রভাব, জানায় বন বিভাগ। আমাদের মাছের প্রজাতির ভিন্নতা চলে আসবে। এমনকি আমরা যে বাঘ গণনা করি সেখানেও আমরা দেখেছি যে পশ্চিম দিকের থেকে পূর্ব দিকের ঘনত্বটা বেশি। কটকা, কচিখালি এবং হারবাড়িয়া, চাঁদপাই এই অঞ্চলে বাঘের ঘনত্বটা বেশি। এটার কারণটা হলো এখানকার পানির লবণাক্ততা কম। তবে গবেষকরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে পরিবর্তন আসবে, যার মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন বাস্তু সংস্থানের। এই পরিবর্তন বুঝতে সুন্দরবনের প্রাণীকুল ও জীববৈচিত্র্যের উপর আরও গবেষণা জরুরি। আমরা খুব বেশি কনসার্ন যে সুন্দরবনের সুন্দরী গাছ হারিয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে, এগুলো সবগুলোই সঠিক আছে, কিন্তু ম্যানগ্রোভ যেখানে জন্মাবে তার হ্যাবিটেট হচ্ছে কিন্তু স্যালাইন ওয়াটার। অন্য উদ্ভিদ কিন্তু সেখানে জন্মাবে। এটাই হচ্ছে সাকসেশন বলি বা ইকোলজির যে সিস্টেম, একজন থাকবে, সে চলে যাবে, আর একজন আসবে। বাংলাদেশের অংশে 6017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে 69 ভাগ বনভূমি ও 31 ভাগ জলাভূমি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। জিআই স্বীকৃতি পাওয়া খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোর জেলা জুড়ে শুরু হয়েছে খেজুর বাগান তৈরির কাজ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের খেজুরের রস ও গুড়ের খ্যাতি দেশ জুড়ে, তবে গুড় ও রসের দাম কম থাকায় গেল 1 দশকে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছই পরিবর্তন করেছেন নিজেদের পেশা। গেল কয়েক বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। নতুন করে শুরু হয়েছে খেজুরের চারা রোপণ, দেওয়া হচ্ছে গাছিদের প্রশিক্ষণ। খেজুর গুড় জিআই সনদ পাওয়ায় এই কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
চলতি বর্ষা মৌসুমে জেলায় সরকারি পতিত জমি ও ঘেরের পাশে ১ কোটি খেজুর বীজ ও ১৫,০০০ চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। খালি জায়গা যেগুলো আছে সরকারি নদীর পাড় বা রাস্তার পাড় খালি জায়গাগুলো এবং বেসরকারি পর্যায়ে যে আপনার যে এগুলো আছে যে চিংড়ির ঘেরগুলো আছে ঘেরের পাড়েও কিন্তু আমরা দিয়ে এটা লাগানোর ব্যবস্থা করবো। স্কুল কলেজের আঙ্গিনায় ব্যবস্থা করবো। আমরা সবাইকে এটা কমিউনিটিকে এটাকে ইনভলভ করতে চাই, যেন যেখানে রোপণ করবে সেই জায়গাটা যেন তিনি ওন করেন, যে আমি এখানে বীজটা রোপণ করলাম, এটা গড়ে তোলার দায়িত্ব আমার। সেই ওনারশিপ যদি মানুষের মধ্যে আনা যায় তাহলে মানুষ নিজ উদ্যোগে এটা সংরক্ষণ করার জন্য উদ্যোগী হবে। অভয়নগর উপজেলায় মালোপাড়ায় 4.5 একর খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। অভয়নগরে 30 লাখ গাছ রোপণের পাশাপাশি জেলার বাকি 7 উপজেলায় 10 লাখ করে মোট 70 লাখ বীজ ও 15,000 চারা রোপণ করা হবে, যা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। গাছগুলো বড় হলেই তো আমাদেরই কাজে লাগবে। সরকার এসে কি খাবে তো জনগণে। এতে খাজুর হবে, রস হবে, এগুলো আমাদের ছেলেপেলেই খাবে। এখন রস গুড়ের দাম অনেক বেশি এবং এখন আবার গাছিরা খুব আগ্রহ এই রস গুড়ে। পুরনো যেগুলো আমাদের চাষিগুলো আছে তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছে, গাছে উঠতে পারে না, তারপরে রস আহরণ করতে পারে না। কিন্তু আমরা যদি এই পরিকল্পনাটা সঠিকভাবে রাখি তাইলে আমাদের দেখা গেল নতুন প্রজন্মগুলো এর দিকে এগোবে। রস গুড় সুমিষ্ট, পাশাপাশি যশোরের ঐতিহ্য হলো খেজুরের গাছ, আর পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করবে, যেহেতু নদীর সাইড এবং পরিবেশ এই দুটোকে মিলেই আমাদের যশোরের যে ঐতিহ্য এবং পরিবেশ দুটোকেই রক্ষা করবে আমরা মনে করি। এই বপন এবং রোপণের পর এগুলো যেন সঠিকভাবে পরিচর্যা করা হয়, গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে ওঠে। এখানে যারা ভূমিদস্যু এবং গাছ ধ্বংসকারী রয়েছে তারা যেন এগুলো নষ্ট না করতে পারে সে ব্যাপারে যেন প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখে, সেই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে আমি করছি। জেলা প্রশাসকের দাবি, এই উদ্যোগের ফলে এই অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে তেমনি ফেরানো যাবে ঐতিহ্য। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস আহরণ ও গুড় তৈরি করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে 10 জনকে পুশিন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোরে উপজেলার নাজিরাকোনা এলাকা দিয়ে তাদের পাঠানো হয়, তবে এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি। পুশিন হওয়া ব্যক্তিদের বাড়ি যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, ভোর 4টার দিকে নাজিরাকোনা সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় 10 জন ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। পরে হেঁটে তারা নাজিরাকোনা গ্রামের ভেতরে গিয়ে ভ্যান যোগে মুজিবনগরের কেদারগঞ্জে পৌঁছায়। এই সময় কয়েকজন জানান তারা কাজের খোঁজে অনেক আগে ভারতে গিয়েছিলেন। এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয়ে হাজতবাস করেন তারা। চট্টগ্রামে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন। এতে কেন্দ্রে হইচই পড়ে গেলে সে প্রশ্ন ফেরত নিয়ে 2 ঘন্টা পর পুনরায় প্রথম পত্রের প্রশ্ন এনে নেওয়া হয় পরীক্ষা। আজ সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম বলেন, নৈবেত্তিক পরীক্ষা ঠিক ছিল, লিখিত পরীক্ষায় সমস্যা দেখা দেয়। বিষয়টি জানার পর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে জানানো হলে শিক্ষা বোর্ডের পরামর্শে দ্রুত সময়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন তুলে নিয়ে প্রথম পত্রের পরীক্ষা শুরু করতে বলা হয়। ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক কবি মাকিদ হায়দারের দাফন সম্পন্ন হয়েছে। সকালে পাবনার আরিফপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে সদর গোরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়। এর আগে গত রাতে তার মরদেহ পাবনা পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নেওয়া হয়। সেখানে বনমালী শিল্পকলা কেন্দ্র, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, জেলা শিল্পকলা একাডেমি, পাবনা পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কবি মঞ্চ, ড্রামা সার্কেল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানায়। গতকাল সকালে তিনি ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
বান্দরবান সদর হাসপাতালে চলছে তীব্র পানি সংকট। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। সুপেয় পানির অভাবে বাড়ছে রোগব্যাধি, ব্যাহত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় পানি থাকছে না বান্দরবান সদর হাসপাতালে। টাকা খরচ করে আশেপাশের দোকান থেকে পানি কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এতে হাসপাতালে তৈরি হচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে নানা রোগের প্রাদুর্ভাব। পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, এমন অবস্থা ওয়াশরুমের এখানে ব্যবহারযোগ্য না। এর থেকে বাইরের যে নোংরা বস্তি ওইখানেও এর থেকে ভালো পানি না হলে চলন যায়। মনে করেন আমরা বাথরুমে যাই, আজকে একটুখানি রুগীর মাথায় পানি দেই, পানি না হলে কিভাবে চলে। বিভিন্ন পানির পাত্রে করে এনে ব্যবহার করতেছে। এখন এভাবে কিনে পানি এনে তো ভাই ব্যবহার করা যায় না। বাইরে থেকে আনি খাইতে হচ্ছে, তারপরে বাইরে যাই দিয়ে মুছে করে আসতে হচ্ছে। এখানে কোনো পানি নেই, বাথরুমে যেতে পারতেছি না। হাসপাতালে পৌর পানি সরবরাহের একটি সংযোগ থাকলেও তা দিয়ে মিটছে না চাহিদা। তার উপর কয়েকদিন পরপর অকেজো হয়ে পড়ছে পানি সরবরাহের মোটরগুলো। আসলে এখানে আসার পর দেখা গেল যে একটা পানির সমস্যা, সবসময় পানি পাওয়া যায় না, ব্যবহারের পানি, খাওয়ার পানি পাওয়া যায় না। শুষ্ক মৌসুম বা নদীর পানি যদি খুব ঘোলা থাকে তখন পানির একটা সংকট তৈরি হয়। আর আমাদের হাসপাতালও বান্দরবানের ভিতরেই, যেহেতু এই সংকটের বাইরে না, আর এই জন্য আমাদের স্থায়ী সংকটের জন্য একটা ডিপ টিউবওয়েলের কাজ চলমান আছে। পিডব্লিউডি সেই কাজটা চলমান রেখেছে। এটা হয়ে গেলে আশা করছি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিন 1.5 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 20 থেকে 30 হাজার লিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা 6টি পাহাড়ি ময়না অবমুক্ত করেছে বন বিভাগ। দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া সহ অন্য কর্মকর্তারা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনের বনাঞ্চলে পাখিগুলো ছেড়ে দেন। সম্প্রতি বন রক্ষীরা খাগড়াছড়ি শহরের নারকেল বাগান এলাকায় ফেনীগামী বাসে তল্লাশি চালিয়ে ময়নাগুলো উদ্ধার করেন। এরপর নিজ তত্ত্বাবধানে রেখে সপ্তাহব্যাপী পাখিদের পরিচর্যা করা হলে একটি পাখি মারা যায়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। কুমিল্লায় পুলিশের বাধা, টিয়ার শেলে নিক্ষেপ। 10 দিনের ব্যবধানে চিকন ও মোটা চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাধারণ ও খেটে খাওয়া মানুষ বিপাকে। একদিন কমার পর 61টি পয়েন্টে বাড়ছে বিভিন্ন নদীর পানি। সার্বিক বন্যা পরিস্থিতির ফের অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।